বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সকাল থেকে ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করেছি। আজকে সকালে কি করব না করব সবই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। সকালে আজকে 7:30টায় ঘুম থেকে উঠেছি। মাথাতে টেনশন আছে যে অনেকগুলো চাল ডাল ভিজিয়ে রেখেছি, এগুলো যদি নষ্ট হয়ে যায়, এই কারণে একটু তাড়াতাড়ি উঠে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি চালগুলো। এখন আমি চাপটি তৈরি করার জন্য চাল আর ডালটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তবে ব্লেন্ডার বের করে এগুলোকে ব্লেন্ড করা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। এ কারণে আমি একটু বেশি পরিমাণে করে রাখবো। আজকে খাওয়ার জন্য যতটুকু লাগবে ততটুকু রেখে 2 বক্স পরিমাণ আমি রেখে দিব ডিপ ফ্রিজে। পরবর্তীতে যখন খেতে ইচ্ছে করবে তখন নামিয়ে শুধুমাত্র বানিয়ে নিব। এভাবে করে আমি যখনই যেই কাজটা করি না কেন একটু করে বেশি করে রাখি, এতে করে পরের সময়টুকু আমার খুব আরামে কাটে। হঠাৎ করে খেতে ইচ্ছে করলেও আর অন্যদিকে তাকাতে হয় না, সুন্দর করে বানিয়ে ফেলা যায় খুব সহজে। আমি এখানে মসুর ডাল আর চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এতটুকু বলে নেই, আমি কিন্তু এটা ভাতের চাল দিয়েই তারপর চাপটিটা তৈরি করি। আমার চাপটি কিন্তু খেতে খুবই মজা হয়, একদম ক্রিস্পি হয়। খুব মুচমুচে করে আমি চাপটিটা তৈরি করি আর খেতেও খুবই ভালো লাগে। সব সময় দেখা যায় কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজটা আমি কুচি করেই দেই, তবে আজকে আমি এটাকে কুচি করে দিব না, একদম ব্লেন্ড করে ফেলবো। এটা খেতে অন্যরকম মজা লাগে। তবে আজকে শরীরটা যদি ভালো থাকতো তাহলে একটু ভর্তা তৈরি করতাম। এই চাপটিটা ভর্তা, মাংস যে কোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে, তবে আজকে আমি শুধুমাত্র এভাবেই খাওয়াবো সবাইকে। চা আর চাপটি দিয়ে আজকে সকালের নাস্তাটা হয়ে যাবে। চাপটির বেটারটা আমি তৈরি করছি কিভাবে সেটা এখন একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। আর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর যেগুলো আমি বাড়তি করে রেখেছি ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ওভাবেই থাকবে। পরবর্তীতে যখন খেতে ইচ্ছে করবে তখন মূলত ওগুলো নামিয়ে তারপর বানাবো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর কিভাবে কি বানাচ্ছি সেটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করছি। তবে ভিডিও কথা বলতে বলতে এতটুকু পর্যন্ত যে সকল আপুরা আমার পাশেই আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা পাশে নেই তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। একটা সুন্দর মতামত দিয়ে যাবেন আমার ভিডিও সংক্রান্ত। আপনার একটা কমেন্ট পেলে আমি পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। বেটাটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি আর অবশ্যই এটাকে 10 থেকে 20 মিনিট অথবা আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। তাহলে করে চাপটিটা কিন্তু খুবই সুন্দর, সফট এবং খুব ক্রিস্পি হবে। আমার হাতে যেহেতু সময় কম, সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, নাস্তাটা এখনই দিতে হবে, এই কারণে আমি কিন্তু আর সময় নেইনি, শুধুমাত্র 10 মিনিট রেখে দিয়েছি। ফ্রাই প্যানটাকে একদম হাই হিটে ভালো করে আগে গরম করে নিয়েছি। তারপর আমি অল্প পরিমাণে তেল টিস্যু পেপার দিয়ে ভালো করে ব্রাশ করে দিয়েছি। তারপর এই তো একে একে চাপটিটা তৈরি করে নিচ্ছে। আপনারা হয়তোবা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে প্রত্যেকটা চাপটি। একটা চাপটিও কিন্তু তাওয়াতে লেগে যায়নি, খুব সুন্দরভাবে তুলে ফেলতে পারছি। সেই সাথে নিচের অংশটা খুবই ক্রিস্পি হয়েছে। চাপটিটা খেয়ে আজকে সবার খুবই ভালো লেগেছে, বিশেষ করে আপনাদের ভাইয়া, আমার বড় মেয়ে অনেক বেশি পছন্দ করেছে। তবে হ্যাঁ, যদি একটু শুটকির ভর্তা অথবা মাংসের ঝোল হতো তাহলে খেতে খুবই সুস্বাদু লাগতো। খালি খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। আমি দুধ চা দিয়ে সকালের নাস্তাটা চালিয়ে দিয়েছি।
আমি বানিয়ে নিচ্ছি আর প্লেট ফাঁকা হয়ে যাচ্ছে দেখে অবাক হচ্ছেন তাই না? আমি কিন্তু এক একজনকে নাস্তা দিয়ে দিচ্ছি। চাপটি এমন একটা খাবার, এটা একটা একটা করে গরম গরম খেতে হয় আর এক একজনকে এক একবার করে আমি বানিয়ে গরম গরম চাপটি খাওয়াচ্ছি। এরপর নিজে এখন বসে পড়েছি। আমি সবাইকে আগে খাইয়ে নিই, তারপর আমি নিজে আরামে বসে একটু খাই এবং সবাই নাস্তা করার বেশ কিছুটা সময় পরে আমি নাস্তা খাই। আমার হাতের সব কাজকর্ম শেষ করে তারপর আমি নাস্তা করতে বসি। আমার কাছে খুব তাড়াহুড়ো করে হুড়াহুড়ির মধ্যে খাবার খেতে একদমই ভালো লাগে না। প্রথমে আপনাদের ভাইয়াকে খাওয়াই, তারপর বাচ্চাদেরকে খাইয়ে তারপর আমি নিজে খেতে বসি। এভাবে করেই আমার প্রতিদিনের দিনকাল চলে যায়। চাপটি নিয়েছি 3 পিস আর 1 মগ চা নিয়েছি। দুধ চায়ের মধ্যে চাপটি ভিজিয়ে খেতে যে কি মজা লাগছিল কি বলবো। আজকে আমি নতুন খেয়েছি। আমি কিন্তু আগে কখনো চাপটি দুধ চা দিয়ে খাইনি, তবে আজকে খেয়ে খুবই ভালো লাগছে। সবসময় দেখা যায় আমি ভর্তা তৈরি করি, তবে এখন ভর্তা বানানোর মতো কোনো অবস্থা নেই, এ কারণে ভর্তা বানাইনি। নাস্তা করার পর সব কিছু নিয়ে কিচেনে চলে এসেছি আর এখন এগুলো ধোয়াপালা করব। আমার কিচেনটা অনেক দিন পরিষ্কার করা হয় না, তবে পরিষ্কার করব এটা চিন্তা করলেই ভয় লাগছে। উপরের অংশটা আমি একটু পরিষ্কার করে নেব আর নিচের অংশটা কাজের আপাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিব। আজকে আপা আসার পর আপাকে বলে দেখব, যদি আপা বলে যে না করবে তাহলে আমি অনেক বেশি স্বস্তি পাবো। কিচেনের নিচের অংশটা অনেক ময়লা হয়ে আছে, ওটার দিকে তাকালে আমার কাছে কোনো কিছুই ভালো লাগছে না। আজকে ঘর মুছাবো আর আপাকে বলবো যে নিচের অংশটা একটু ভালো করে মুছে দিতে, যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কিচেন অপরিষ্কার থাকলে ওই দিন আমার মন মানসিকতা খুবই খারাপ থাকে। আমার কাছে না কোনো কিছুই ভালো লাগে না কিচেনটা যদি অপরিষ্কার থাকে। তবে কিচেনটা যদি পরিষ্কার করে নেই আমার মনটা খুবই ফুর্তি ফুর্তি লাগে। আর কেন যে এরকম একটা বড় ঝামেলা হয় আমি বুঝি না, এটা আমার কাছে খুবই ঝামেলা লাগে। কারণ সবসময় তো কাজকর্ম করা যায় না, তো কাজ যদি জমে থাকে সেটা যদি মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় তাহলে তো খারাপ। যাই হোক, কাপ ফ্রিজ সব ভালো করে ধুয়ে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আমার ডাইনিং টেবিলটা যখনই কেউ দেখে বলে যে সবসময় কেন এরকম সুন্দর করে রাখি, কিভাবে রাখি। আসলে এর জন্য একটু পরিশ্রম করতে হয়। বাচ্চাদের ঘর, আমরা ফ্যামিলি মেম্বার 6 জন, সবাইকে সামনে রেখেই কিন্তু সবার কাজকর্ম করার পরেই কিন্তু আমি এগুলোকে গুছিয়ে টিপটপ রাখি। আমার এই ডাইনিং টেবিলটা কিন্তু একদমই দরজার সামনে, মানে মেইন ডোরটা খুললেই ডাইনিং টেবিলটা। এটা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। এই কারণে আমি খুব যত্ন করে এই ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে রাখি। ডাইনিং টেবিলের উপরে সব কিছু যা যা ছিল ভালো করে গুছিয়ে রেখে এসে আমি এখন ভাত আর ডালটা বসিয়ে দিব। আপনাদেরকে তো বলা হয়নি, আজকে কিন্তু শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। আজকে যেহেতু শুক্রবার, খুব তাড়াতাড়ি দুপুর হয়ে যাবে, মানে আগে যেহেতু আজান দিয়ে দেয় সবাই নামাজ পড়তে যায়, এই কারণে আমার কাছে মনে হয় দুপুরটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এ কারণে রান্নাটা আগে বসিয়ে দিচ্ছি। ভাত আর ডালটা হতে হতে আমার সংসারের অন্য কাজগুলো আমি করতে পারবো। চালটা ধুতে ধুতে দেখলাম যে পানি চলে গিয়েছে, আবার মোটরটা ছেড়ে পানি ভরে তারপরেই তো চালে পানি দিয়ে দিলাম। ভাত বসিয়ে দিব এক চুলাতে, আর এক চুলাতে ডাল বসিয়ে দিব। আজকে খুব মজা করে আমের ডাল রান্না করব এবং আজকের আমের ডাল এত পরিমাণে মজা হয়েছে, মানে দুপুরেই ডালটা খাওয়া শেষ হয়ে গিয়েছে এমন একটা অবস্থা। এক বালতি পানি করে নিয়েছি আর বেলকনিতে এসে তো আমার মাথায় হাত, এত পরিমাণে অপরিষ্কার করে ফেলেছে বাচ্চারা, কি বলবো। ছোট বাচ্চাদের ঘর এগুলো এলোমেলো করবে, এটাই স্বাভাবিক। খুব অপরিষ্কার করে ফেলেছে, অনেকগুলো স্ন্যাক প্ল্যান্টের আগা গোড়া সব ছিঁড়ে ফেলেছে। কখন যে এই কাণ্ড করলো দেখিনি, কিচ্ছু বলিনি, কারণ ছোট মানুষ, ওরা আসলে সারাক্ষণ বাসায় থাকে, এটা ওটা দিয়ে খেলাধুলা করে, কখন যে এই কাজটা করে ফেলেছে বুঝতেই পারিনি। চাল আর ডাল ধোয়া পানিটা কিন্তু গাছের জন্য অনেক ভালো সারের কাজ করে, এই কারণে আমি সকালবেলায় চাল আর ডাল ধোয়া পানিটা গাছে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা গাছে দিব। আর মাশাআল্লাহ গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো। চাল আর ডাল ধোয়া পানিটা দেওয়ার পর আমি কিন্তু আমার পুরোটা ব্যালকনি ভালো করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর তারপর আমি ঝাড়ু দিয়ে দিব, কারণ কাজের আপা যেহেতু আজকে ঘর মুছবে, আপাই পরিষ্কার করবে।
তবে ওই যে আমি যে একটু খুঁতখুঁতে স্বভাবের মানুষ, আমি এটা রেখে অনেকক্ষণ যে থাকতে পারবো তা না, কাজের আপাতত একটু দেরি করে আসবে। ওইটুকু সময় পর্যন্ত স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার জন্য আমাকে অবশ্যই কিন্তু আমার এই বেডরুম আর আমার ব্যালকনিটা ঝাড়ু দিতেই হবে। ব্যালকনিতে প্রত্যেকটা গাছে পানি দিয়ে আমি আমার বেডরুমে চলে এসেছি। বেডরুমে অবস্থা দেখে তো আপনারা বুঝতে পারছেন কত পরিমাণে এলোমেলো। সকাল থেকে এখনো পর্যন্ত বেডরুমটাই গুছানো হয়নি। ভাবলাম যে আগে বেডরুমটা গুছিয়ে ফেলি, তারপর অন্যান্য কাজ করা যাবে। সকাল থেকে একা হাতে কত কত কাজ করতে হয়, তাই না? আসলে কাজের কি কোনো শেষ আছে? আমার তো মনে হয় সংসারে কাজের কোনো শেষ নেই। এত পরিমাণে কাজ করি, যখন কাজকর্ম শেষ করে দুপুরে একটু রেস্ট করতে বসি তখন মনে পড়লে খুব ভয় লাগে যে আজকে সারাদিন আমি কিভাবে এত কাজ করেছি। মাশাআল্লাহ, একা হাতে এত কাজ কিভাবে করি। ইদানিং বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া হয় না। স্কুলে গেলে তো আমার অবস্থা আরও 12টা বেজে যায়। ইদানিং স্কুলে না যাওয়ার কারণটা হচ্ছে একটু শারীরিক অসুস্থতা, সেই সাথে স্কুলে এখন আর দিব না যেহেতু ঈদের বন্ধ পড়ে যাবে। বাসায় বাচ্চাদেরকে মিসের কাছে পড়িয়ে নিচ্ছি, তবে স্কুলে আর যাওয়া হচ্ছে না। আমি দেখলাম আমি যদি একটু অসুস্থ থাকি আমার বাচ্চাদের পড়াশোনা একদমই গোল্লায় চলে যায়। এ কারণে সবসময় চেষ্টা করি নিজেকে একটু সুস্থ করে রাখার জন্য। তবে আল্লাহ যদি সুস্থ না রাখে তাহলে তো বান্দা কখনোই সুস্থ থাকবে না, তাই না? আমি খুব বেশি পরিমাণে অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। তারপরেও শরীরটা অনেক বেশি দুর্বল। সব কিছু মিলিয়েও চেষ্টা করি আপনাদের সাথে প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করতে। যখনই আমি ভিডিও শেয়ার করার জন্য উঠে পড়ে লাগি তখনই একটা না একটা বিপদ চলে আসে, আর কখনোই ভিডিও দিতে পারি না। এ কারণে কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে ডাউনে চলে গিয়েছে। এখন একটু মন থেকে চেষ্টা করছি আর পরিশ্রম করে যাচ্ছি, রেগুলারিটি মেনটেন করে আপনাদের সাথে প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করব। কথা বলতে বলতে একদম আগাগোড়া থেকে শুরু করে আমার বেডরুমটা একদম টিপটপ করে গুছিয়ে রেখে এসেছি। এখন এসে দেখলাম যে ডালটাও বলক চলে এসেছে, ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি যদি আর একটু পরে আসতাম ভাতটা কিন্তু একদমই জাউ হয়ে যেত। শুকরিয়া আল্লাহর কাছে, খুব সুন্দরভাবে ভাতটা যখন হয়ে এসেছে তখনই চলে এসেছি। কাজকর্ম করতে নিলে চুলায় কী আছে সেটার কথা একদমই ভুলে যাই। আমার মতো কে কে আছেন এমন? আমি তো আমার সংসারের কাজে লেগে পড়লে কোথায় কী আছে সব কিছু ভুলে যাই। যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরাতে ডালটা রান্না করে নিয়েছি। রান্না করার পর আমি কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়েছি, যেহেতু আমের ডাল একটু পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার না দিলে ভালো লাগবে না। আমি এখানে খুব সুন্দর করে তেল দিয়ে বাগার দিয়ে দিয়েছি। আর এই ডালটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আজকে ভেবেছিলাম আপনাদের সাথে শুক্রবারে রান্নাবান্না শেয়ার করব, তবে এত পরিমাণে নর্মাল খাবার আজকে, এই কারণে আর শেয়ার করাই হয়নি। আর এত পরিমাণে কাজের চাপে পড়ে গিয়েছি, তখন আর শেয়ার করতে ইচ্ছেই করেনি। এখানে আমি ডাল রান্না করার পর ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে হলুদ লবণ দিয়ে খুব মজা করে তেল দিয়ে ঢেঁড়সটা ভাজি করে নিব। যখন আমি ঢেঁড়সটা চুলায় বসিয়েছি হঠাৎ করে এত পরিমাণে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু অনেক পরিমাণে রোদ ছিল, মানে কাঠফাটা রোদ যেটাকে বলে। তবে হঠাৎ করে কিভাবে যেন অনেক পরিমাণে ঝড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখে খুবই ভালো লাগছে, কারণ রাত থেকে অনেক পরিমাণে গরম ছিল, সকালেও কিন্তু অনেক গরম ছিল। তবে দুপুর হতে হতে কিন্তু এখন খুব সুন্দর ঝড়ো হাওয়া শুরু হয়েছে। আর দেখতে পাচ্ছেন কত পরিমাণে মেঘ করেছে, এগুলো সব কিন্তু বৃষ্টি হয়ে নামবে। কিছুক্ষণ পরেই অনেক পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া হচ্ছে। আমি মনে করলাম যে একটু পর তো অনেক বেশি বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার আগে আমি আমার এই অগুছালো একদম ময়লার যে বেলকনিটা আছে ওইটাকে ভালো করে একটু পরিষ্কার করে ফেলি। বৃষ্টির পানিতে দেখা যাবে পরবর্তীতে ময়লা বৃষ্টির পানি একসাথে হয়ে একদম কাদা কাদা অবস্থা হয়ে যাবে।
আমার এই বেলকনিটা অনেকটাই ছোট। আমার বেলকনিটা ছোট হিসেবেও কিন্তু আমি অনেকগুলো গাছ রাখতে পেরেছি। তবে অনেকগুলো হ্যাঙ্গিং প্ল্যান্টার আছে, সেগুলোতে আসলে মাটি নিয়ে গাছ লাগানোই হচ্ছে না আলসেমি করে। এখানে আমি একটা মানি প্ল্যান্টের জারে স্নেক প্ল্যান্টগুলো রেখে দিয়েছি, এগুলো বাচ্চারা তুলে ফেলেছে। তো এগুলো ফেলে দিতে আমার খুব মায়া লাগছিল, দেখি গোড়াটা যদি পচে না যায় হয়তোবা শিকড় বের হবে। এই আশাতে কিন্তু রেখে দিয়েছি পানিতে, পরবর্তীতে একটা টবের মধ্যে আমি মাটিতে লাগিয়ে দেব। অনেক সময় দেখা যায় এই ডালগুলো থেকে আবার কুঁড়ি বের হয়, তবে যদি মরে যায় তাহলে গোড়াটা পচে মরে যাবে। ময়লাগুলো তুলে আমি ডাস্টবিনে ফেলে রেখে এসেছি। এখন আমি প্রত্যেকটা জায়গায় পাপোশ বিছিয়ে দিব। এই পাপোশগুলো গতকালকে কাজের আপা ধুয়ে দিয়েছিল, খুব কড়কড়েভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি প্রত্যেকটা জায়গায় এগুলোকে রেখে দেব। আমার বেডরুমে আমি 3টা পাপোশ রাখি, একটা আমার এই বেলকনিতে, আরেকটা ওয়াশরুমের সামনে, আরেকটা দরজার সামনে। এই 3টা পাপোশ আমি জায়গা মতো বিছিয়ে রেখে এসেছি। নিচ থেকে আপনাদের ভাইয়া অনেক ডাকাডাকি করছিল, কেন বলল যে নিচে আসো। নিচে যাওয়ার পর আমাকে এক ঝুড়ি পরিমাণ লিচু ধরিয়ে দিয়েছে, বলল বাচ্চাদেরকে নিয়ে মন মতো খাও। মানুষটা আসলে ভোজন রসিক, যখন যেটা সামনে পড়ে সে কিনবেই। মানুষটা আমাদেরকে খাওয়ানোর জন্য সারাটা দিন কষ্ট করে, কিপটামি তার মধ্যে একদমই নেই, সারাক্ষণ কেনাকাটার উপরেই থাকে। মাশাআল্লাহ, আপনাদের ভাইয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। 100টা লিচু নিয়েছে, সবার প্রথমে আমি আর আমার বাচ্চারা খেয়ে নিচ্ছি। এত পরিমাণে মাংসওয়ালা লিচু ছিল, মাশাআল্লাহ খেতে খুবই মজার ছিল। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো খেয়ে নিয়েছি। আর এক ঝুড়ি পরিমাণ লিচু হয়েছে, লিচুর যে উপরের ডাঁটাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি, আমার কাছে বাড়তি একটা ঝামেলা লাগে। আপনাদের ভাইয়া কিন্তু লিচুর পাশাপাশি আমও নিয়েছে, সেটা আমি ফ্রিজে তুলে রাখবো। লিচু খেতে খেতে আমার প্রিয় আপুদের থেকে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। জানি না কেমন লেগেছে, তবে অনেক ভালোবাসা নিয়ে যদি দেখে থাকেন হয়তোবা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।